বলি, কোনো পক্ষপাতিত্ব নয়, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই ভিডিওটা করছি, কারুর পক্ষে না, আবার কারুর বিপক্ষে কথা বলার জন্যই ভিডিওটা করছি না। কিন্তু কিছুক্ষণ আগে না, বেশ খানিকক্ষণ আগে আমি সায়কের দুটো দেখেছি, লাইভ দেখেছি। অবশ্যই দুটো লাইভ দেখে আমি কিছু বলবো, অবশ্যই দেবলীনাকে নিয়ে ভিডিও। খুব তাড়াতাড়ি দেবলীনা সুস্থ হয়ে মঞ্চে ফিরুক, এটা মনে প্রাণে চাই। কারণ আগামীকাল ওর একটা প্রোগ্রাম আছে আমাদের এখানে, আমি জানি না ও আসতে পারবে কি না, না আসতে পারলেও মনে প্রাণে চাই ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের জীবনে নিজের লাইফে ফিরুক। তো আমি যেটা বলবো, যে সায়ককে নিয়ে অনেক কথা উঠছে এবং সায়ককে নিয়ে বন্ধুত্বের ডেফিনিশান কি এবং সায়ক সেই ক্ল্যারিফিকেশান দিতে এসছে। আমি সেখানে একটা কথা বলবো, সেকেন্ড পার্টে ও যখন বলছে যে অবশ্যই দেবলীনা অন্যায় করেছে, ওই যে লাইভটা করেছে, একদম 100% 200% ও লাইভটা করেছে, অন্যায় করেছে। কারণ মানুষকে কি বার্তা দিচ্ছে যে সংসারে অশান্তি হলে, মনোমালিন্য হলে, ডিপ্রেশনে চলে গেলে এরকম একটা ডিসিশান নেওয়া একদমই, যেটা একদম কি বলবো, নিন্দনীয় এবং এটা একদম অপরাধমূলক একটা কাজ, যে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বসে এই ধরনের একটা লাইভ করেছে। মেনে নিলাম, ডিপ্রেশন থেকে মনে সাংঘাতিক কষ্ট এসছে, যখন মানুষের মনে সাংঘাতিক একটা কষ্ট আসে সেখানে দাঁড়িয়ে মানুষ এরকম একটা ডিসিশান নেয় এবং সেটা পাবলিকলি বলার একটা, কাকে বলবে, আশেপাশে কেউ নেই, তখন পাবলিকলি বলার একটা চেষ্টাও করেছে। অবশ্যই এটা অন্যায়, বারবার বলছি, যেটা সায়কও বলছে, চরম অন্যায় করেছে। কারণ এরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার, এরা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার, এরা কি ইনফ্লুয়েন্স করছে, তো যাই হোক, ইনফ্লুয়েন্স দিচ্ছে, যাই হোক। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই অন্যায় করেছে, কিন্তু আমার মনে হয় এর থেকে চরম অন্যায় করেছে তার বন্ধুটি। কারণ ওই পর্যন্ত ঠিক ছিল, ও তো অন্য কিচ্ছু দেখায়নি, ও তার শেষ কথা, ও তার মনের কথা, ও তার মনের ডিপ্রেশন উগলে দিয়েছে ওর পরিবার সোশ্যাল মিডিয়ার কাছে, ঠিক ছিল। কিন্তু মানুষ কিন্তু জানেনি যে তার পরের স্টেজটা কী হয়েছে। ও যেমন অন্যায় করেছে এই লাইভটা করে, কারণ ও তো সাইকো পেশেন্ট হয়ে গেছে, একটা ডিপ্রেশনে চলে গেছে, সেই জন্য সেখান থেকে দাঁড়িয়ে ওকে কিন্তু ক্ষমা করা যায়। কিন্তু তারপরের পিকটা, এবং সে লাইভ করতে করতে তার সব থেকে কাছের বন্ধু সায়কের কথা মনে পড়েছে। এটা আমাদেরও হয়, আমরা যখন ভীষণ পরিমাণে ডিপ্রেসড হয়ে যাই, ভীষণ পরিমাণে মানসিক ট্রমায় চলে যাই, মানসিক কষ্ট পাই, তখন আমাদের কাছের মানুষটাকেই আমরা আমাদের মনের কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই সেটা স্বামীও নাও হতে পারে, স্বামী, মা, বাবা নাও হতে পারে, সেটা আমাদের চরম বন্ধু, পরম বন্ধু হতেই পারে। তো সেক্ষেত্রে মেনে নিলাম যে ও সায়ককে ফোন করেছে এবং বুঝতে পেরেছে আমি একটা ভুল করতে চলেছি এবং এখান থেকে আমাকে বেরোতে হবে। অর্থাৎ আমি 78টা পিল খেয়ে নিয়েছি, এর পরিণতি কী, তখন মানুষ তো শেষের সময় থেকে আবার শুরু করতে চায়। মানুষ যখন বুঝে যায় যে আমার একটা ক্ষতি হয়ে যাচ্ছে, তখন মানুষ বাঁচার চেষ্টা করে আপ্রাণ, এটা একদম বাস্তব কথা। মৃত্যু যখন তার খুব কাছাকাছি আসে, তখন সে আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। দেবলীনাও এটা করেছে এবং সে তার সেই মুহূর্তে সায়ক তার খুব ক্লোজ বন্ধু, যেটা আমরা ভিডিওর মাধ্যমে, ব্লগিংয়ের মাধ্যমে আমাদের কাছে এসছে, অবশ্যই সেটা মেনে নিলাম। সায়ককেও ফোন করেছে এবং সায়ক সেই সময় ওর পুরো ব্যাপারটাকে ট্যাকেল করেছে এবং ওকে যা যা করার, একটা বন্ধু হয়ে একটা বন্ধুকে যতদূর নিরাপদ জায়গায় পৌঁছানোর দরকার এবং নিরাপত্তার দরকার সায়ক দিয়েছে, এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ওই ছবিটা কি সোশ্যাল মিডিয়াতে দেওয়া একদমই ঠিক ছিল সায়কের? এটা কি বন্ধুত্বের কাজ ছিল? আমার প্রশ্নটা এখানেই। অন্যায় দেবলীনা করেছে এরকম একটা লাইভ করে, ধরে নিলাম, তাহলে সায়ক সেটা কি করেছে? সায়ক যে ফুটেজটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে, তার বন্ধুর ওই ফুটেজটা বিক্রি করে দিয়েছে, এক কথায় বলবো। তাহলে কি এটা বন্ধুত্বর মর্যাদা থাকলো? এটাকে বন্ধুত্ব বলবে তোমরা? বন্ধুর কি করে, বন্ধুর যে ভুল ত্রুটিগুলো সেগুলোকে এরকম করে আগলে রাখে, ঢেকে রাখে, তবেই না সে বন্ধু। এরকম করে উজাড় করে দেয় না। সায়ক কিন্তু একটা কি বলবো, আদর্শ ভাইয়ের দায়িত্ব পালন করেছে, সেটা কিন্তু আমরা সবাই জানি এবং উঠে আসছে। কারণ তার জীবনেও, তাদের পরিবারের জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল, আর সেই প্রসঙ্গই কিন্তু উঠে আসছে, এটা আসবেই। যে আজকে যখন দেবলীনার ওই ফটোটা, ওই ছবিটা, ও অ্যাডমিট রয়েছে, ওর নার্সিংহোমে রয়েছে বা হাসপাতালে, সেই পিকটা নাকে নল লাগানো অবস্থায় যে ছবিটা ও পোস্ট করেছিল, সেটা কেউ ঠিক করেছিল? সেটা কেউ বন্ধুত্বের কাজ করেছিল? তার কাছের মানুষদের, দেবলীনার কাছের যে মানুষদের, দেবলীনার যে মানে শুভাকাঙ্ক্ষী
যারা অনুরাগী তাদের কাছে এটা কতটা বেদনাদায়ক ছিল, সেটা কি ও বন্ধু হয়ে বন্ধু ঠিক করেছিল এই কাজটা? তাহলে পাশাপাশি আসবে তারও দাদার ডিভোর্স হয়ে গেছে, তাহলে সেই একটা পিকও কেন সোশ্যাল মিডিয়াতে আসলো না? সে তো একটা ব্লগার, আর ব্লগার তো তাদের ব্যক্তিগত জীবন, বাড়ির পারিবারিক জীবন তুলে ধরে, যেটা আমাদের দেবলীনা তুলে ধরেছিল। তার সব হাজব্যান্ড ওয়াইফের সব ভালোবাসা, সবই বলবো, পরবর্তীতে আসছি, সব তো যেভাবে দেবলীনা তার স্বামীর সাথে যে ফুটেজগুলো আমাদের সামনে আছে, যে ছোট ছোট ব্লগিংগুলো আছে, সেখানে কোথাও কোনো মলিনতা, কোথাও কোনো অসুখীর কোনো চিহ্ন নেই। হ্যাঁ, একটু খুংসুটি আছে, একটু হ্যাটা বলতে পারো, এটা অনেক ছেলেদেরই দেখেছি যে সহজে বহিঃপ্রকাশ নেই, ওয়াও একটা ব্যাপার নেই, সব কিছুতেই একটা নেগেটিভিটি, এটা অনেক পুরুষদেরই আছে, সেটা দেখিনি। বাট হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবন সুখে, সেটা তো ওদের ভিডিও দেখে বোঝা যায়, যেটা যদিও এটা এখন মনে হচ্ছে শো অফ, তাই না? কি ফিরে আসি, তো সায়ক সেক্ষেত্রে তার দাদা বৌদির ডিভোর্সের কোনো পিক কেন আনলো না? ওটা ফ্যামিলি, সেখানে সম্মান করা যায়, সেখানে ফ্যামিলির অনেক কিছু বেরিয়ে আসবে, সেই জন্য সত্যতা মিথ্যেতা এই সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে দেবলীনাকে নিয়ে, দেবলীনার বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়িতে হওয়া যেসব কাহিনী সেগুলো উঠে আসছে, সেরকম উঠে আসতো, সেই জন্য প্রশ্ন এখন সমস্ত ভিউয়ার্সদের একই প্রশ্ন, তাহলে সায়ক সেদিনকে কেন ক্যামেরা অফ করে রেখেছিল? আর বান্ধবীর এই জায়গাটা কেন ওপেন করে দিল? কেন পারলো না যে এত ভালো বন্ধুত্ব? এবং আমরা দেখেছি, তোমরা যদি ভিডিওগুলো দেখো বা যারা ওদের শুভাকাঙ্ক্ষী তারা না জানো, যে প্রভার সঙ্গে সায়কের একটা ভালো সম্পর্ক বা কথাবার্তা হতো। আমরা লাস্ট পুজোতে দেখলাম যে দেবলীনার একটা বান্ধবী নাকে, আর সায়ক বেরিয়ে গেল, ও দরজা দিয়ে দিল, বললো ও যাবে না, ওর কাজ আছে, ওরা কিন্তু ঠাকুর দেখতে চলে গেল। সেখানেও দেখলাম তুমি যাবে না, ঠিক আছে আমরা যাই, বন্ধুরা মিলে ঘুরে আসলো। সেখানে প্রভায়ের সাথে নিশ্চয়ই, যেহেতু বইয়ের সাথে তো ভালো সম্পর্ক, সেহেতু আমরা তো মনে করতেই পারি হাজব্যান্ডের সঙ্গেও বন্ধুত্ব না হলেও একটা ভালো সম্পর্ক, গুড রিলেশন না থাকলে তো এইভাবে মেলামেশা করতে পারা যায় না, এইভাবে বন্ধুত্ব বজায় রাখা যায় না, তাই না? সেটা তো তাহলে এই সোশ্যাল মিডিয়াতে এগুলো সোশ্যাল না করে তার পরবর্তীতে কেমন আছিস বল, তোর ভিউয়ার্সদের একটু বল, তোর শুভাকাঙ্ক্ষীদের একটু বল কেমন আছিস, ক্যামেরা অন করে একটু হাস। এগুলো না করে আমার মনে হয় প্রভাহের কাছে চলে গিয়ে তার সাথে বসে একটা আলোচনা করে, আমার মনে হয় না এইটা বন্ধুত্ব। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হোক চাই না হোক, বা ধরেই নিলাম যেটাও দাদার ক্ষেত্রে হয়েছে, একটা ডিভোর্স যদি না পোষাতো, না করতো, একদম ভালো না, আমি ধরে নিলাম প্রভাহ একদম ভালো না, ওর সাথে চলাই যায় না, তাহলে বন্ধুর কি করা উচিত ছিল? বসে মধ্যস্থতা করে অন্তত এই জার্নিটাকে ওভারকাম করে, মানে দেবলীনা এই ট্রমা থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনে এসে তারপরে বসে একটা আলোচনা করে একটা সুস্থ জীবন বা একটা সলিউশনে আসা উচিত ছিল। তো বন্ধু তো তাই করে নাকি? বন্ধু এইভাবে এই ফুটেজ নিয়ে ভিউজ কামায় বা এইরকম সোশ্যাল মিডিয়াতে তার চরিত্রের চচ্চড়ি করে দেয়, তাদের সম্পর্কের চচ্চড়ি করে দেয়। বলতে পারবে বন্ধুরা, কারুর জীবনে এত কথা বলছি, কারুর জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের প্রবলেম কম বেশি ছোটোখাটো হয় না, শ্বশুর বাড়িতে মেয়েদের কম বেশি ছোটোখাটো প্রবলেম হয় না, মনোমালিন্য হয় না, বলবো এগুলো হয়তো অনেক বড় প্রবলেম, কিন্তু আমি এইটুকু বলছি, কেউ বলতে পারবে যে আমার শ্বশুর বাড়িতে বা আমার স্বামীর সাথে আমাদের কোনোদিন কোনো টকঝক বা একটু মনোমালিন্য একটু কিছু হয়নি? সেটা যদি সোশ্যাল মিডিয়াতে আসে, সেটা টানতে 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 রাবারের মতো বড় হয়ে যায় না বন্ধুরা? যায় তো। কারণ এই যে বন্ধুত্বের ডেফিনেশন দিতে গিয়ে যে বন্ধুত্বের চচ্চড়ি হচ্ছে, বন্ধুত্বের ক্ল্যারিফিকেশান দিতে বসতে হচ্ছে যে আমি বন্ধু, কেমন বন্ধু। আমার তো মনে হয় বন্ধু এরকম হওয়া উচিত। আজকে কেন এসছে এটা? বন্ধুকে বিক্রি করেছে, বন্ধুর ইজ্জত, এই ইজ্জত না সম্মান বিক্রি করেছে। আজকে যদি প্রকৃত বন্ধু হতো প্রকৃত অর্থে, তাহলে যেটা দাদার ক্ষেত্রে করেছিল, দাদা বৌদির ক্ষেত্রে করেছিল, নিজের ফ্যামিলির ক্ষেত্রে করেছিল, তাহলে এটাও বন্ধুত্বের ক্ষেত্রে করতে পারত। ক্যামেরা বন্ধ করে পুরো ব্যাপারটাকে সর্ট আউট করতো, এটাই হতো বন্ধুত্ব। তারপরে ক্যামেরা এসে নয় বলতো যে এরকম একটা ঘটনা ঘটেছিল, ব্লা ব্লা ব্লা, সেখান থেকে ওভারকাম করেছি, হয় ডিভোর্স নয় আবার হয়ে গেছে। তার পরিবর্তে কি দেখেছি, দিদি একটার পর একটা লাইভ করছে, মা এসে ক্যামেরার সামনে বলছে কারুর মেয়ে হাসপাতালে ভর্তি থাকলে
এরকম একটা সিচুয়েশানে থাকলে মা ক্যামেরার সামনে এসে মানে ওই কী যেন বলে সাংবাদিকই তো দেখলাম কয়েকটা, তাদের কাছে এসে ক্যামেরার সামনে বসে এই ধরনের কথা বলতে পারে? আমার মনে হয় না। আমার মেয়েটা ঠাকুর না করে কারণ মেয়ে অসুস্থ থাকলে বা এইরকম অবস্থায় থাকলে তার মা অন ক্যামেরায় এই পরিস্থিতিতে এসে ক্যামেরা অন করে মেয়ের শ্বশুরবাড়ির কীর্তিকলাপগুলো বলতে পারে, বা দিদি তার বোনের একদম ব্যক্তিগত কিছু মানে কি যেন ইনার ওয়্যার পর্যন্ত বোন কিনে দেয়। কেন কিনে দিয়েছে, কেন করেছে? দেবলীনা একদম বাচ্চা মেয়ে না, 28 বছরের একটা মেয়ে। এখন যে টোটাল শ্বশুরবাড়ির সংসারও চালায় এবং যে ফ্ল্যাটে ওরা থাকতো সেই ফ্ল্যাটটাও দেবলীনার। সো হোয়াট, কী হয়েছে তাতে? ইনকাম দুজনে করে, একজনের টাকা হয়তো জমায় বা বাপের বাড়িতে বাবা মাকে দেয় বা গচ্ছিত রাখে, বইয়ের টাকায় সংসার চলে। সো হোয়াট, তাতে কি হয়েছে? হ্যাঁ তখনই হয় যখন এইরকম সোশ্যাল মিডিয়াতে আসে, তখন হয়। আর কি জানো, ইনার গার্মেন্টসও বউ কিনে দেয়। অনেক বউরা আছে ভালোবেসে তার বরের রুমালটা পর্যন্ত কিনে দেয়, তার বরের বেলটা পর্যন্ত কিনে দেয়। এগুলো ভালোবাসা। আর বউ তখনই কিনে দিতে পারে যখন বউ এত টাকা ইনকাম করতে পারে। 28 বছরের মেয়ে এটা বুঝতে পারেনি যে তাকে ইউজ করা হচ্ছে। আবারও বলছি, আমি কারুর পক্ষ নিয়ে কথা বলছি না। 28 বছরের একটা মেয়ে বুঝতে পেরেও 1.5 বছর এইভাবে মানসিক যন্ত্রণা কেন সহ্য করলো? কারণ ও প্রবাহকে ভালোবেসেছে, এখনও বাসে। এখনও নাকি সে বলছে প্রবাহ একটা ফোন করলে, প্রবাহ একটা খোঁজ নিলে, প্রবাহের সামনে এসে দাঁড়ালে সবটা জল হয়ে যাবে। তখন মুখ দেখাতে পারবে তো এরা, যারা এখন এই যে ভেতরে সমস্ত কথাগুলো বলছে, মানে পরিবারের কথা বলছি। কারণ যখন স্বামী স্ত্রী হোক, মা মেয়ে হোক, ছেলে মার মধ্যে হোক, বন্ধুর মধ্যে হোক, যখন অশান্তি লাগে না, তখন অনেক খারাপ কথা অর্থাৎ অনেক কষ্টকর কথা বেরিয়ে যায়, অশান্তির মধ্যে বেরিয়ে যায়। সেইগুলো নিয়ে ইনক্যাশ করা, আমার মনে হয় সেটা সম্পর্কে চচ্চড়ি করা, আর কিচ্ছু না। আমি মেনে নিলাম প্রবাহর ফ্যামিলি খুব খারাপ, রেজিস্ট্রি হতে দেয়নি, তারপরে কি যেন আশীর্বাদের গয়নার বন্ধকের কথা শুনছি, এগুলো তো সব শুনছি। তারপরে ওকে আগস্ট মাসে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তারপরেও বোন গেল কেন? বোন একদম বাচ্চা না তো, পুজোর মধ্যে একবার ডেকেছে চলে গেছে, দিদি বারণ করেছে তাও। এগুলো তো ভালোবাসা, এগুলোকেই ভালোবাসা বলে। আমি একটা কথাই বলবো যে মেয়ে তো একদম 18-19 বছর বা 20 বছরের একটা মেয়ে না যে সে ভুল করতে পারে, সে বুঝতে পারছে না, বোঝেনি। আমার এইটাই খারাপ লাগছে যে একটা মেয়ে, 28 বছরের একটা মেয়ে এবং স্বাবলম্বী একটা মেয়ে, তাকে ব্যবহার করা হচ্ছে, সে ব্যবহৃত হয়েছে, সে ডিপ্রেশনে চলে গেছে, সে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসে চচ্চড়ি বানানো হচ্ছে। সেটা সলিউশন না করে, সে সব পরিবারের কথাই বলছি, যে মেয়ের পরিবারই বলো, বন্ধুর পরিবারই বলো, বন্ধুদের কথাই বলো, তারা সলিউশন না করে সোশ্যাল মিডিয়াতে এসে চচ্চড়ি করছে। এতে কি সম্পর্ক বাড়ে না কমে আমি বুঝি না, আদেও থাকে? তাহলে কি মনে করতেই হবে যে এই সম্পর্কটা তারা রাখতেই চায় না। উল্টো দিকে যারা রয়েছে, মানে দেবলীনার বন্ধুরা, দেবলীনার পরিবারের মানুষরা সম্পর্ক রাখতেই চায় না। তাহলে এটা অফ ক্যামেরায় বসে নিজেরাই সর্ট আউট করে নিতে পারতো যে মারে, যে সংসারে তোর কোনো প্রায়োরিটি নেই, যে সংসারে তোর কোনো সম্মান নেই, তোর অর্থটাই শেষ কথা, তোকে অর্থ দেখে ভালোবাসে, তাহলে সেই সংসারে তোর কোনো মূল্য নেই যখন, তখন এই সম্পর্ককে বন্ধ করে দে। তোরও একটা সম্মান আছে, ছেলেটারও একটা সম্মান আছে, ছেলেটারও পরিবারের একটা সম্মান আছে, তোরও একটা সম্মান আছে। আর ভিডিওগুলো দেখে কেউ কোনোদিনও বুঝবে না যে এদের ভেতরে এতটা যন্ত্রণা, এতটা মানে কি বলবো, এতটা কষ্ট, এতটা অত্যাচার, এতটা ব্লা 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 আছে। কেউ বুঝতে পারবে না, কেউ বিশ্বাস করতে পারবে না। আমি তো অবাক লাগছে এই সায়কের এই বন্ধুত্বের এই ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে আজকে বলছে যে অবশ্যই ডেফিনেটলি দেবলীনা অন্যায় করেছে ওই লাইভটা করে। আমি তো মনে করব দেবলীনার থেকেও অন্যায় বেশি করেছো তুমি, সেটাকে পাবলিক করে, সেই ছবিটা পাবলিকে সামনে নিয়ে এসে। আমার মনে হয় এটাকে বন্ধুত্ব বলে না, এটাকে বন্ধুত্ব বলে না। যেমন ভাই হয়ে দাদার কাজটা করেছিলে, দাদার কিচ্ছু আনুনি, সেই রকম বন্ধুত্বটাও টিকিয়ে রাখার জন্য এটাকে তোমার একদম অফ ক্যামেরায় সবটা করতে হতো। এটা আমার মনে হয়, ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত ধারণা থেকে বললাম। এতে
সম্পর্ক টানা যায় না। হ্যাঁ, অনেকেই সাহেবকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, না আমি নোংরা কথা বলবো না, কারণ আমি বন্ধুত্বর মানে বুঝি। আমার প্রচুর ছেলে বন্ধু, আবারও বলছি, এখনও তাদের সাথে অব্যাহত আছে, কিন্তু বন্ধুত্বও একটা লেভেল থাকা উচিত। সেটাও এমন জায়গায় পৌঁছানো উচিত না সেখানে ও বলছে আমার যদি দেবলীনার সাথে সেরকমই থাকতো তাহলে আমি বিয়ে হতে দিতাম না। এটাও একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন। সত্যি কথাই, আমি সেই সব ব্যাপারে যাব না। আজকে শুধু এইটুকুই বলতে বাধ্য হলাম যে সম্পর্কটাকে এইভাবে, আর প্রবাহ মুখ বন্ধ করে রয়েছে কেন? কেন প্রবাহর দিক থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই? হতে পারে মান সম্মানের ভয়ে, হতে পারে হয়তো সব সত্যিটা সামনে আসবে সেই ভয়ে, হয়তো প্রমাণ হয়ে যাবে। ওই যে বলছে না অনেক কিছু প্রমাণ আছে, আর দেখো ওই যে আবার বললাম, হয়তো সেই ভয়ে, সেই আতঙ্কে রয়েছে প্রবাহের পরিবার। হয়তো এগুলো সব ঠিক, সেই আতঙ্কে হয়তো মুখ খুলছে না, সোশ্যাল মিডিয়াতে আসছে না, বা কারোর মাধ্যমে কিছু বার্তা দিচ্ছে না, কিংবা হয়তো দেখছে, কিছু বলার নেই। যতক্ষণ না প্রবাহ মুখ খুলবে না ততক্ষণ আমরা একতরফা শুধু শুনেই যাব আর দেখেই যাব, এই করেছে ওই করেছে সেই করেছে। একটা সিঙ্গার যে রাতের পর রাত বাইরে থাকে, তাকে কাজ করতে হয়, অনেক পরিবারই প্রবলেম হয়, সেইগুলোকে অ্যাডজাস্ট করতে হয়। মাত্র 1.5 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে এত পাহাড় প্রমাণ, আপত্তি, পাহাড় প্রমাণ, কি বলবো, অভিযোগ, পাহাড় প্রমাণ। অষ্টমঙ্গলায় এসে থাকতে দেয়নি, সত্যনারায়ণ পুজোতে কি করতে দেয়নি, রেজিস্ট্রি করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্টস মেনেনি, এটাই চেয়েছে, কারণ এটার একটা ব্যাখ্যা আছে যে আমি সেগুলো বলতে চাই না, সেগুলো একদম কুরুচিকর কথাবার্তা। মা, আমিও তো একটা সন্তানের মা, আমি বলতে চাই না যে সেগুলো, যদিও সেগুলো টেকে না, আইনের কাছে ধোপে টেকে না। করতে দেয়নি, তার আশীর্বাদের সোনাদানা কি, তার মেয়ের পুরো টাকাটা দিয়ে সংসার চলতো, ফ্ল্যাটটাও শুনলাম ও কিনেছে, ওর কি জানি ইনার গার্মেন্টসও মেয়েটা কিনে দিয়েছে। অবাক লাগছে, যত শুনছি তত অবাক লাগছে। অথচ প্রবাহ মুখ বন্ধ করে রয়েছে কেন, চুপ করে রয়েছে? কারণ কি সব সত্যি তাই? আর কিচ্ছু না, সবটা আসবে বন্ধুরা, সোশ্যাল মিডিয়া যখন সবটা আসবে। যে যেমন চলে আসছে না সবটা, এর থেকে ওর থেকে তার। দেখো আমি এখানে বসে রয়েছি, আমার তো প্রতিবেশী আছে, প্রতিবেশী আমি কেমন জানে, আমাকে নিয়ে যদি উত্তাল কিছু একটা হয়, প্রতিবেশী টুক করে একটা কমেন্ট করে জানিয়ে দেবে। এরকমভাবে কমেন্টের মাধ্যমে এইভাবে আসবে। এই যেমন একটা কমেন্ট দেখলাম, সত্যি দেবলীনাদের পরিবার ভীষণ নরম ভদ্র সভ্য একটা পরিবার, ভালো একটা পরিবার, এই যে এরকম আসবে, এগুলো আসবে। ওর লাইভে, সায়কের লাইভে দুটো কমেন্ট পড়ে ভিডিওটা শেষ করব। তুমি ব্লগার, সব কিছু নিয়ে ভিডিও করো, ঠিক আছে, কিন্তু কারোর লাইভে এরকম সেন্সিটিভ সময়ে ভিডিওটা না করাই ভালো, একদমই তাই। ব্লগার যখন বলছে, লাইভে বলছে আমি একজন ব্লগার, আমি সবাইকে দেখি করাই। কিছু কিছু মেয়েদের নাম বললো যে আমরা এটা, কেউ বন্ধু, কেউ মা, কোনো দিন বন্ধু হয় না, সেটা সায়কের মুখে নতুন শুনলাম। আর আমাদের কাছে এর ডেফিনিশান হচ্ছে মেয়েদের বা সন্তানের একমাত্র বন্ধু হচ্ছে, প্রথম পরম বন্ধু হচ্ছে মা। সে ছেলেই হোক মেয়ে হোক, মেয়ে হলে একটু বেশি, ছেলে হলে একটু কম, মানে কম মানে মেয়েরা মেয়েদের সাথে যতটা, আমি তো আমার মেয়ের বন্ধু ছিলাম, আমার মেয়ের ভালো মন্দ, আমি এই যে দেবলীনার মাকে দেখছি আর আমি নিজের কথা ভাবছি, সেম ছিলাম আমি। না তাই বলে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর থেকে একদম বন্ধুত্ব কাটাকাটি, সরি। তো যাই হোক, আমি তো জানি মারাই সন্তানদের প্রথম এবং প্রধান এবং কি বলবো, বিশ্বাসী বন্ধু হয়। তো সায়কের কাছে এটা অন্যরকম শুনলাম। তাও আবার এই বললো আমি তো ব্লগিং করি, একে দেখাই ওকে দেখি, দেবলীনাও একটা পার্ট। সেই জন্যই একজন লিখেছে তুমি যখন ব্লগার সব কিছু যখন দেখাও, তখন কারো সেন্সিটিভ জিনিসগুলো তোমার দেখানো উচিত না। তোমার দাদা বৌদির যখন ডিভোর্স হলো, সেই সময় কি তুমি কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলে? একদমই তাই। তুমি একজন ব্লগার, তুমি সবটা দেখাও, তাহলে এটা দেখাওনি কেন? কারণ ওটা নিজের পরিবার, ওটা নিজের দাদা বৌদি, তাই না? সোশ্যাল মিডিয়া করেছো কি? করনি তো, তাহলে কেন বন্ধু হয়ে বন্ধুর এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো? একদমই তাই। ও বোঝাতে গেছে জন্য ওই যে বললাম অনেক কিছু উঠে আসবে। আরেকজন লিখেছে তোমার দাদা বৌদির কোনো অশান্তির পিকচার তো কোনোদিনও শেয়ার করতে দেখলাম না। বন্ধুর পাশে থাকা মানে পিক ভাইরাল করা, এটা জানতাম না। বন্ধুর পাশে থাকলে দুনিয়ার থেকে লুকিয়ে
বন্ধুর পাশে থাকা মানে দুনিয়া থেকে লুকিয়ে রাখতে তাকে সেভাবে যেভাবে নিজের দাদার কথা এলে অ্যাভয়েড করো। হ্যাঁ, যখন ওর লাইভ করছিল তখন দাদা বৌদির কথা এসছে, ও কিন্তু বলতেও অ্যাভয়েড করে গেছে। সেইভাবেই তুমি অ্যাভয়েড করতে, যেটা তুমি ঠিক করো। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, সেটাও লিখে দিয়েছে ব্র্যাকেটে, যেটা তুমি ঠিক করো এটা ঠিক, তাই বন্ধুর বেলায় করলে না কেন? বাহ, আরে বন্ধুর বেলায় করলে তো ভিউজ কামানো যাবে, এখন তো সেটাই মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে এটুকুই বলে গেলাম। কেমন লাগলো আমার কথাবার্তাগুলো, আমার আলোচনাটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই একটা কথা বলবো যে দেবলীনা একদম বাচ্চা একটা মেয়ে না, ওর উপরে কিছুটা ছেড়ে দেওয়া উচিত ছিল। সবটা নিজেরা সামলে নিয়ে ওর উপরে কিছুটা ছেড়ে দিয়ে ওকে একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ওকে ডিপ্রেশন থেকে বার করে নিয়ে সুন্দর একটা পরিবেশে নিয়ে এসে তারপরে এই সমস্ত করা উচিত ছিল, এটা আমার মনে হয়। কারণ সর্বোপরি দুটো ফ্যামিলির সম্মান যাচ্ছে, কিন্তু এটাই। চলো, টাটা।